আরে, এটা আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই যে একটা বাচ্চা ভেসে আসছে, তাও আবার জড়িতে করে। হায় আল্লাহ, কে করলো বাচ্চাটার সাথে এমন? হায় আল্লাহ, এটাকে আমার নিতে হবে। আরে, এ তো দেখছি একটা মেয়ে বাচ্চা। কি ভাগ্য তোর! কে তোর বাবা মা? কেন এভাবে তোকে ছেড়ে দিল? এই দুনিয়াতে আমারও কেউ নেই, তোরও কেউ নেই। আমি পারুল, আর তুই থাকবি আজ থেকে পারুলের বোন চম্পা। চম্পা, হ্যাঁ চম্পা। কি রে পারুল, তোর কোলে বাচ্চা? এই কুকর্মটা কখন করলি? আমরা তো তোকে ভালো মেয়ে ভাবতাম। এমনই হয়, মেয়েদের বাপ মা কেউ না থাকলে মেয়েরা এতটাই খারাপ হয়। চি 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 চি। আরে, পারুলের বয়সী তো আমার মেয়েটা। দেখো গিয়ে, আমার মেয়েটা আমাকে ছাড়া একটা পাও বাড়ায় না, আর এই কিনা বাচ্চার জন্ম দিয়ে দিল। চি 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 চি। কি রে পারুল, এই বাচ্চাটা কোথায় থেকে চুরি করে নিয়ে এলি? আরে আরে, তোকে তো ভালো মানুষ ভাবতাম। আরে দিদি, চুরি করেছে নাকি কুকর্মের ফল কে জানে। এ মেয়ের তো দেখছি সুবিধা ভালো না। কি আর করবে বেচারি? বেচারির তো এই দুকুলে কেউই নেই। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই তো নেই। অসহায় মেয়ে হয়তো খিদার জ্বালা মেটাতে এরকম করে ফেলেছে। এভাবেই প্রতিবেশীরা পারুলকে কথার আগাতে আগাতে চিড়ে চিড়ে কাঁদছিল। চুপ করুন আপনারা। আপনারা যার যা মন চাচ্ছে তাই বলছেন। আমি চুপ করে আছি বলে কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, আপনাদের এত সমস্যা আমাকে নিয়ে। কোথায়? আমি তো আপনাদের কোনো কিছু নিয়ে সমালোচনা করি না। তাহলে আমার যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা এমন কেন করছেন? হয়তো জেনে কথা বলবেন, নয়তো বা না জেনে এইসব উল্টাপাল্টা কথা বলবেন না। আপনারা এখান থেকে যান। চম্পা, এই সমাজ আমাদের দুজনকে এখানে বাঁচতে দিবে না। আমি তোকে নিয়ে এই গ্রাম ছেড়ে দূরের কোনো গ্রামে চলে যাব। আমার জন্য তুই, আর তোর জন্য আমি। এভাবেই আমরা একে অপরের জন্য লড়াই করব। এইসব কথা বলে পারুল চম্পাকে নিয়ে এই গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে যাওয়ার জন্য রওনা করে। অনেক হাঁটতে হাঁটতে পারুল অবশেষে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে পৌঁছায়। কিন্তু তার কাছে না ছিল ভারী ঘর খাবার দাবার। তাই পারুল বাধ্য হয়ে চম্পাকে নিয়ে গ্রামের এক প্রান্তে বসে থাকে। আর বিকেল ঘুরিয়ে আসতে থাকে। তখনই হঠাৎ করে ওই গ্রামের একজন আসে পারুলকে ডেকে, আর জিজ্ঞেস করতে থাকে, এই মেয়ে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এই গ্রামে নয়। তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। তুমি এরকম অবেলায় এখানে বসে আছো কেন? কুলে কি সুন্দর পুটপুটে বাবুটা। আরে তোমার বাড়িতে যাও, এখানে কেন আছো? আসলে আমি এই গ্রামের নয়, আমি পাশের গ্রামে থাকতাম। আমার মা বাবা কেউ নেই। আমার কোলে যে বাবুটা আছে ওর নাম চম্পা। ও আমার বোন। ওকে জন্ম দিয়ে আমার মা মারা গিয়েছে। তাই গ্রামের সবাই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই এখানে বসে আছি। ইস রে, কি বলছো? তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তুমি তো অনেক কষ্টে আছো। তাহলে এক কাজ করো, গ্রামের ওই জমিদারের গিন্নির কাছে যাও। উনি অনেক ভালো মনের মানুষ। উনি তোমাকে অনেক সাহায্য করবে। তুমি আর দেরি করো না, তুমি উনার কাছে গেলে আশ্রয় পাবে। কে রে মা, কে তুই? কত সুন্দর পুটপুটে বাচ্চাটা তোর কোলে। ঠিক আছে, বস। দাঁড়িয়ে আছিস কেন? এবার বল, কি সাহায্য লাগবে তোর? জমিদার গিন্নি সালমাকে দেখে পারুল বুঝতে পারে উনি ভালো মানুষ। তাই পারুল সবকিছু একে একে জমিদার গিন্নির কাছে সত্যি বলতে থাকে। কি করে সে চম্পাকে কুড়িয়ে পেল। সবকিছু শুনে জমিদার গিন্নি অবাক হয়ে যায় এবং পারুলকে ধন্য দিতে থাকে আর বলতে থাকে, আরে পারুল, তুই তো সত্যিকারের মহানায়ক রে। তুই তো তোর জীবনে এত ভালো একটা কাজ করেছিস, তা কখনোই সম্ভব না। জীবনের অর্ধেকটাই ত্যাগ করে দিলি, নিজের গ্রাম ছেড়ে চলে এলি এই মেয়েটার জন্য। জমিদার বাবু বিদেশে থাকে, আমি আর আমার ছেলে শান আমরা দেশে থাকি। তবে তুই কোনো চিন্তা করিস না,
আমি তোকে আমার একটা আশ্রয় কেন্দ্র দিয়ে দিব। আমরা প্রতি মাসেই গরিব দুঃখীদের মাঝে 2-4টা করে বাড়ি বিলি করি। আমি তোকে একটা বাড়ি দিয়ে দিব, তুই ওখানেই থাকতে পারবি। কিন্তু আপাতত তো তোর একটা কাজের দরকার। তুই যা, আমার বাড়িতে অনেক কাজ আছে, ওইগুলো কর গিয়ে। অবশেষে আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। তুই চাইলে প্রতিদিনই কাজে আসতে পারিস। তোর বোন চম্পাকে আমার কোলে দিয়ে জট করে গিয়ে সব কাজগুলো সেরে ফেলতো। যা যা যা। ও লিলি, চম্পা সোনা ঘুমাও রে, চম্পা সোনা ঘুমাও, লিলি চম্পা সোনা। জমিদার গিন্নি সালমা ছিল অনেক ভালো মনের একজন মানুষ। তাই এত তাড়াতাড়ি সে পারুলের পাশে এসে দাঁড়ালো এবং পারুলকে অনেক কাজেই সাহায্য সহযোগিতা করত। পারুল জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনই জমিদার বাড়িতে কাজ করার জন্য আসতো। জমিদার গিন্নি যে আশ্রয় স্থান দিয়েছিল সেখানে তো থাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু খাওয়ার জন্য তাকে এখানে কাজ করতে আসতেই হতো। সারাদিন জমিদার গিন্নি চম্পাকে কোলে রাখতো, পারুলকে সাহায্য করত এভাবেই। সালমা প্রতিদিনের টাকাটা প্রতিদিনই পারুলকে বুঝিয়ে দিয়ে দিত। এভাবে অনেক সাহায্য করতে লাগলো। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে লাগলো পারুল ও চম্পার। এভাবে বেশ কয়েক বছর পার হয়ে গেল। এরপর হঠাৎ করে একদিন, একটা কথা আর আমার তোমাকে প্রতিদিন বলতে ভালো লাগে না আপু, কোন ভাগ্যদোষে যে আমি তোমার হাতে মানুষ হতে গেলাম সেটাই বুঝলাম না। বাবা মা মরে গিয়েছিল তো আমাকে সাথে নিয়ে মরতো, কেন তোমার কাছে রেখে গিয়েছিল? বারবার বলছি আমি এখানে থাকতে চাই না, আমি শহরে চলে যাব। আমার আর এরকম গরিবের গেও জীবন ভালো লাগে না। তুমি আমাকে যে করেই হোক শহরে পাঠাও, এখানে আর এক মুহূর্তও নয়। বোন, এভাবে বলিস না, আমার কাছে তো এত টাকা নেই। যদি টাকা থাকতো তোকে অবশ্যই আমি শহরে পাঠিয়ে দিতাম। আর তাছাড়া আমি তোকে ছাড়া কি করে থাকবো? তুই যে আমার নয়নের মণি, তুই বা আমাকে ছাড়া কি করে থাকবি? তাহলে কেন এরকম জেদ করেছিস? নয়নের মণি? মাই ফুট, তুমি এইসব ফালতু কথা বাদ দাও। তোমার নয়নের মণি হলে আমি আমার সব আবদারই পূরণ করতে। আমার জীবনে কোন আবদারটা তুমি পূরণ করেছো দেখাও তো। তোমার কাছে একটা স্মার্টফোন চেয়েছিলাম, সেটাও দিতে পারোনি। কখনো ভালো খাওয়াতে পারোনি, কখনো ভালো পড়াতে পারোনি। সব সময় অবহেলায় বড় হয়েছি, শুধুমাত্র ভালোবাসা দিতে পেরেছো। এইসব সস্তা ভালোবাসা দিয়ে আমি কি করব? আমার যা দরকার তা না পেলে? তুমি এখন আমাকে শহরে না পাঠালেও আমি একলাই চলে যাব, এতে করে কোনো সমস্যা নেই। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, জীবনেও আমি তোমার মুখ দেখতে চাই না। আই হেট ইউ। কি বলার জন্য আমাকে ডেকেছেন? অযথা আমার সময় নষ্ট করতে ডেকেছেন তো? আপনার স্বামী মারা গিয়ে ভালোই হয়েছে, রেহাই পেয়েছে আপনার মতো মহিলার থেকে। আরে বসো বসো মা, এভাবে দাঁড়িয়ে থেকে কি এত কথা বলা যায়? আমার স্বামী যখন রেহাই পেয়েছে তুমিও রেহাই পাবে, সমস্যা নেই। তুমি বসো, বসে আমরা ঠান্ডা মাথায় কথা বলি। একটু আগে তুমি তোমার বোনের সাথে যে ব্যবহারটা করছিলে সেটা আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছি। এখন আমার বিবিকে নাড়া দিচ্ছে, তাই আমি তোমাকে এখানে ডেকে পাঠালাম। আসলে আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। এতদিন আমি বলিনি শুধুমাত্র তোমার বোনের জন্য। তোমার বোন আমাকে না করেছিল, শুধুমাত্র সেই জন্যই আমি তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু আজ আমি তোমার বোনের ন্যায়ের উদ্যোগে সত্যিটা বলবো। আসলে চম্পা মা, তুমি কি জানো পালা বস্তুর জ্বালা বেশি? সেটাই হচ্ছে এখন আমার পারুল মায়ের সাথে। এরপর একে একে জমিদার গিন্নি সালমা টুম্পাকে সব সত্যি বলতে লাগলো। কি করে পারুল তাকে কুড়িয়ে পেয়েছিল, এই সব কিছু শুনে তো টুম্পা একদম ধম মেরে যায়। কি বলছেন? তাহলে তো পারুল আপু আমার রক্তের কেউ না। এরপরও আমার জন্য কত কি করলো। পারুল আপু ওই দিন না থাকলে আমি তো জলে বেশি বেশি মারাই যেতাম। আর আমি কিনা এই আপুর সাথে এত খারাপ ব্যবহার করেছি। ছি ছি ছি, আপু কিনা আমার জন্যই বিয়ে করিনি। আর আমি কিনা আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি গিয়ে আপুর কাছে ক্ষমা চাইবো। আপুর এই ঋণ আমি কি করে শোধ করব? কি করে? আমার ছেলে শান, ও এখনো বিয়ে করেনি। আমার ছেলে শান তোমার বোন পারুলকে মনে মনে অনেক পছন্দ করে, কখনো মুখ ফুটে বলেনি। আমারও পারুলকে অনেক পছন্দ।
কিন্তু পারুল বিয়ে করতে রাজি না। ও সাপ সাপ করে বলে দিয়েছে ও কোনোদিনও বিয়ে করবে না। ও তোমার ভবিষ্যতের জন্য এত ত্যাগ স্বীকার করলো। তোমার দরকার পারুলকে একটা সুন্দর জীবন দেওয়া। তুমি যে করি হোক পারুলকে রাজি করো। আমার ছেলে শান বিয়ে করতে রাজি আছে। এরপর চম্পা নিজের ভুল বুঝতে পারলো এবং দৌড়ে গিয়ে পারুলের কাছে ক্ষমা চাইতে লাগলো। অবশেষে পারুল তার আদরের বোন চম্পার কথা কি আর ফেলতে পারে, তাকে ক্ষমা করে দিল। তখন চম্পা আবার আবদার করে বসলো পারুলকে বিয়ে করতে হবে, তাও আবার জমিদারের ছেলে শানের সাথে। অবশেষে পারুল অনেক রিকোয়েস্টের পর রাজি হয়ে গেল এবং এতে করে চম্পা অনেক খুশি হলো আর ধুমধাম করে বিয়ের কাজ শুরু হয়ে গেল। পারুল, তোমার মতো এত ভালো একজন জীবন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য। তোমার থেকে ভালো আমার আর আমার মাকে কে রাখতে পারবে? এই সংসারের সব দায়িত্ব আজকে থেকে তোমার, আর তোমার বোনের সব দায়িত্ব আজ থেকে আমাদের। তোমার বোনকে আমি শহরে রেখে পড়াবো, ডাক্তারি পড়াবো, আর তুমি বাড়িতে থেকে আমাদের সবার খেয়াল রাখবে। আমি অনেক খুশি তোমাকে পেয়ে। এই যে আমার পরম সৌভাগ্য, আপনাদের মতো মানুষকে আমি আমার আত্মীয় হিসেবে পেলাম। আপনার মতো মানুষকে আমি আমার মা হিসেবে পেলাম, আর আপনার মতো মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেলাম। আপনারা দুজনেই আমার চোখে অনেক মহান, অনেক ভালো মানুষ। আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই এই সমাজে অবহেলিত মেয়েরাও আজ ভালো জীবন পায়। আরে মা, আমরা যদি ভালো হই, তুই তো মহান রে মা, তুই মহান। তোর সাথে কারো তুলনা চলে না। আজ থেকে এই বাড়ির লক্ষ্মী তুই। তোর বোনের সব দায়িত্ব আমাদের, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে আমাদের সাথে সুখে শান্তিতে দিন কাটাবি। প্রিয় দর্শক, মানুষের মূল্য কাজ দিয়ে বিচার করা উচিত, অপবাদ দিয়ে নয়। পারুল নিঃস্বার্থভাবে চম্পাকে লালন পালন করেছিল, কিন্তু সমাজ তাকে ভুল বুঝেছিল। আসলে কারো চরিত্র অন্যের কথাই নয়, তাদের কাজের মাধ্যমে বোঝা যায়। পারুল চম্পার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, অথচ চম্পা তাকে অবহেলা করেছিল। জীবনে যারা আমাদের উপকার করে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। জমিদারের স্ত্রী পারুলকে সাহায্য করেছিলেন, যার কারণে পারুল ও চম্পা নতুন জীবন পেয়েছিল। অন্যের পাশে দাঁড়ালে একদিন ভালো ফল পাওয়া যায়। চম্পা পারুলকে বুঝতে পেরে ক্ষমা চেয়েছিল, আর পারুল তাকে ক্ষমা করে দিয়েছিল। ভালোবাসা ও ক্ষমাই সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য ও ভালো কাজের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।